আহ, নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে একাডেমি অফ ফাইন আর্টসে আছি। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে হারাধন সামন্ত। উনি বঙ্গীয় সঙ্গীত পরিষদের শিক্ষক আর কি। উনি আঁকা স্কুল রয়েছে আমার আঁকা নিজস্ব, স্কুল রয়েছে নিজস্ব, উনি আঁকা শেখান। বসুমতী আর্ট স্কুল। তো আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেগুলো সাক্ষাৎকারে নেওয়া আছে, আঁকা সম্পর্কে বেশি আছে। তো এখানে এটা একটুখানি অন্য ধরনের একটা ভিডিও আর কি, মানে এটাও আঁকা সম্পর্কে, কিন্তু এনার কাছ থেকে কিছু বিশেষ জিনিস শুনলাম এবং জানতে ইচ্ছা করছে। যে যেমন প্রথমত আমি ওনাকে জিজ্ঞাসা করি যে, আশা করি আপনার পরিচয়টা আমি ঠিক মতন দিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এবার আমার মানে প্রশ্ন হচ্ছে যে একাডেমি অফ ফাইন আর্টসে তো প্রদর্শনী হয়, বেশিরভাগ আঁকার হয় এবং স্থাপত্য শিল্পকলার বিভিন্ন রকমের হয়, ভিজুয়াল আর্টে যেটা আর কি। তো আপনার কি মনে হয়, মানে এখানে লোকে আসে কেন? প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটাই। লোকে আসে এখানে এই একাডেমি অফ ফাইন আর্টস যে জায়গায় রয়েছে, আমরা সবাই জানি নন্দনের পাশেই রয়েছে। তো এটা একটা কালচারাল জায়গা। এখানে শুধু আঁকা বা এক্সিবিশন, থিয়েটার একাডেমিতে রয়েছে, পাশাপাশি আমাদের গগনেন্দ্র শিল্প প্রদর্শনীও রয়েছে ওই দিকটাতে। একাডেমি অফ ফাইন আর্টসে যারা আসে মেনলি, তো তারা হচ্ছে বিভিন্ন শিল্পী, শুধু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে তা না, ওয়েস্ট বেঙ্গলের বাইরের শিল্পীরাও এসে এখানে চিত্র প্রদর্শনী করে। দেশ বিদেশ থেকে বহু নামি দামি শিল্পীও আসে। তো যারা আসে তারা ছবিকে ভালোবাসে, তাই তারা আসে। তো এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, ইউটিউবে বা আমরা ফোনে অনেক কিছু দেখতে পাই, কিন্তু একাডেমিতে এসে যেমন আমরা সিনেমার জন্য আমরা কিন্তু হলে যাই, তো সেইখানে হলে যখন সিনেমা দেখি তার একটা ভ্যালু আমরা বুঝতে পারি। তেমনি আর্ট বা এক্সিবিশন ওই বাড়ি বসে কিন্তু দেখা, ওটাতে সেই ফিল আসে না। তার জন্য আমাদের ছুটে আসি আমরা, যে আমাদের যে প্রাণকেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে সবাই আসে চিত্র প্রদর্শনী দেখার জন্য। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আসে অনেক প্রচুর মানুষ আসে, আসে ছবি দেখে, সেলফি তুলে চলে যায়। কিন্তু কেন শিল্পী ছবি আঁকলো বা এই ছবিটার মধ্যে কি মেসেজ রয়েছে, সেটার আপাতত জানার চেষ্টা খুব কম মানুষেরই আছে। আমার আপাতত এই 4 বছরের এক্সপিরিয়েন্সে বললাম। তো এটা আমার চতুর্থতম একাডেমি অফ ফাইন আর্টস এক্সিবিশন। তো সেখানে দেখছি মানুষ আসছে, ঘুরছে, মনে হচ্ছে যেন একটা টাইম পাসের। কিছু মানুষ, সবাই নয়, কিছু মানুষ আসছে, তারা দেখছে, একটা ভালো লাগছে, হ্যাঁ ছবি ঠিক আছে, ব্যাস চলে গেল। কিন্তু কখনো জানার চেষ্টা করছে না এই শিল্পী কেন এই ছবিটা এঁকেছে, বা কেন আমরা এই এক্সিবিশনে ছোট ছোট যারা ছবি আঁকছে, যে ছোট ছোট শিশুরা আগামী প্রজন্মে তারা ভবিষ্যৎ, কেন তাদের আসা উচিত বা কেন আসবে। আমার সপ্তর্ষি চক্রবর্তী বলে একজন শিল্পী ছিলেন, উনি ফটোগ্রাফিও করেন। এখানে একটা ওয়ার্কশপ হয়েছিল, উনি একটা কথা বলেছিলেন, ওটা আমার খুব ভালো লেগেছিল, যে আমরা তাকিয়ে থাকতে পারি, আমরা দেখতে পারি না। এই দুটোর মধ্যে খুব পার্থক্য আছে। শুধু তাকিয়ে থাকা আর দেখা, এই দুটোর মধ্যে সত্যি পার্থক্য আছে। আর বেশিরভাগ লোকেরা যারা আসে, হয়তো কিছু তো পর্যন্ত আমি নিজেও তাকিয়েই থাকি, দেখার ইচ্ছা কখনো কখনো হয়। এই দুটো জিনিস, এক তো সেই বোধটা হয়তো আমার কাজ করে না যে এর গভীরে পৌঁছানো, আর আরেকটা হচ্ছে যে কোনো কোনো সময় হয়তো সেই ধৈর্যটা অনেকেরই থাকে না, শুধু একটা আমার নয়। তো আমি আপনাকে এটা জিজ্ঞাসা করবো যে, মানে মানুষের মধ্যে বোধটা কি করে জাগিয়ে তোলা যায়? বোধটা জাগতে গেলে প্রথমত, যে আমরা বলি আমাদের শরীর যদি খারাপ হয় আমরা কিন্তু মেডিসিনের জন্য ডক্টরের কাছে যাই, কিন্তু মন যদি খারাপ হয়, তাহলে মনকে ভালো রাখার জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি মেন্টাল যদি আমরা হেলথ চাই না, বা মেন্টাল হেলথকে যদি ভালো রাখতে চাই, তার জন্য ছবি আঁকা, নাচ গান, এই শিল্প চর্চার মধ্যে মানুষ থাকে। তো সেই শিল্প, যে এই যে এক্সিবিশন, বোধটা জাগাতে হলে আগে দেখতে হবে। যখন শিল্পীরা ছবি আঁকে তাদের কিন্তু ছবিটা আগে মাইন্ড সেট আপ হয়, আগে মাইন্ডে তৈরি হয়, তারপরে গিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে, তাহলে আগে ভাবনাটা আসে। তাই আমরা যদি এক্সিবিশনে আসলাম, ছবি দেখলাম, চলে গেলাম, তাহলে ওটা কেন হয়েছে, এই কাজটা কি ফর্মে হয়েছে, কেন হয়েছে, যদি আমরা বোধ শক্তি না থাকে, তাহলে যার আছে তার থেকে জেনে নেওয়া উচিত। হ্যাঁ, এবার জেনে নেওয়া উচিত যে কথাটা বললেন, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমি তো বহু বছর ধরে আসছি, মানে এই একাডেমি অফ ফাইন আর্টসে হয়তো বহু বছর, মানে 30 বছরেরও ওপর হবে আসছি। মাঝখানে হয়তো 7-8 বছরের গ্যাপ গেছে। তো যখন থেকে ধরুন এই প্রযুক্তিটা এসছে, এই যে ফোনে, ফোনে, হ্যাঁ।
এটা এছাড়া ধরুন এই যে ভিডিও এখন যে তুলছে, ভিডিও তোলার ব্যাপারটা যখন থেকে এসছে তখন থেকে লোককে প্রশ্ন করার ব্যাপারটা আমার একটু বেশি হয়েছে। তার আগেও প্রশ্ন করতাম, মানে 10-15 বছর আগেও করতাম, এতটা করতাম না, একটু দ্বিধা হতো আর কি। তো প্রশ্ন করে করে আমি লোককে দেখেছি, ধরুন একটা প্রতিষ্ঠান থেকে এসছে, কতগুলো শিক্ষক বা ছাত্রছাত্রী রয়েছে, তারা আঁকা শিখছে, আঁকা সম্পর্কে তাদের বোধটা আমার থেকে বেশি। তারা হয়তো ঘরে পাহারা দিচ্ছে বা দেখছে, বাকিরা হয়তো নেই। আমি একটা ছবি দেখে যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই ছবিটা কি বোঝাতে চাইছে, না আমি দেখে বুঝতে পারছি না, তো আমার মনে হয় তার উচিত কি, যখন কেউ আগ্রহ হওয়ার প্রশ্ন করছে তার আগ্রহটাকে আরো বাড়ানো বাড়ানো একদম। কিন্তু প্রতিবার, আজ পর্যন্ত আমি আপনাকে বলছি, প্রতিবার এমন উত্তর পেয়েছি যে প্রশ্নই করতে ইচ্ছা করে না, তো ওটা আমি ঠিক জানি না, ওটা যে এঁকেছে সে বলতে পারবে। আমি এটাও জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি তো আঁকা শিখছো, তোমার বোধটা তো আমার থেকে বেশি হবে, একদম। তাহলে আমি যেটা বোঝার চেষ্টা করছি, তোমারই বন্ধু এঁকেছে, কেন তুমি ওটা জানো না? বলছে বলতে পারবো না। আর এই প্রশ্নটা আমি শিক্ষকদেরও করেছি যে আপনাদের ছেলে মেয়েরা আপনাদের ইনস্টিটিউটে আঁকা শিখছে, কেন ওরা বলতে পারছে না? বলতে পারছে না, তার একটাই কারণ হচ্ছে তাকে শেখানো হয় না। এই মানে সত্যি তাই, মানে শেখানো হয় না। কারণ আমি যদি বলি, ভারতবর্ষের রাজধানী কি, একটা ছাত্রকে জিজ্ঞাসা করে, সে বলছে স্যার আমি জানি না। কেন জানে না? তাহলে দোষটা ওর নয়, ওকে জানানো হয়নি, শেখানো হয়নি। সেরকম শিল্প যদি বলা হয় যে এই শিল্পটা কেন হয়েছে, বা যদি তাকে বলা হয় যে জল রং বা ওয়াটার কালার, অ্যাক্রিলিক, এই যে কালার সম্বন্ধে, এগুলো নিশ্চয়ই তো একটা তাৎপর্য রয়েছে। কেন স্কেচেও তো অনেক ভালো ভালো ছবি হয়, প্রত্যেকটা মিডিয়ামে তার একটা গুরুত্ব রয়েছে। কিন্তু সেটা একটা যে ছবি আঁকছে তার যেমন কিউরিয়াসিটি থাকবে, যারা আঁকাচ্ছে বা শেখাচ্ছে তাদের উচিত তাদের কিন্তু থিওরিটিক্যাল নলেজটাও দেওয়া। শুধু ছবি আঁকলাম, চলে আসলাম, কিংবা একটা জায়গায় 2 ঘন্টা বসে একটা রং তুলি নিয়ে কিছু আঁকলাম, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কেন ছবি আঁকবো। প্রথম কোশ্চেন হবে আমার, আমি সামাজিক জীব, অর্থাৎ সমাজের মধ্যে আমি বাস করি। তাই আমার দায়বদ্ধ সমাজকে কিছু দেওয়া। সমাজকে দেওয়া মানে শিল্পীরা হচ্ছে আয়না সমাজের। আয়না যেমন আমরা নিজেদের প্রতিফলন দেখি, শিল্পীরা তার শিল্পকর্মের মধ্যে সমাজের প্রতিফলনটাকে তুলে ধরে। আচ্ছা, এই আর একটা প্রশ্ন আছে আমার, ধরুন আজকাল যেটা দেখি রিয়েলিস্টিক ছবি, মানে আপনিও একটা করেছেন, রিয়েলিস্টিক, যত বেশি রিয়েলিস্টিক হয় দেখলে তত মনে হয় আরে বাবা এটা তো ছবি নয়, এটা যেন ফটো তোলা। আচ্ছা, এটা কি এরকম নয় যে জিনিসটা একটুখানি যান্ত্রিক, মানে যেটা ফটো তুলেই হয়ে যায় সেটাই ছবির মাধ্যমে করছে? তো ছবি কি এটা ভালো, নাকি যদি এরকম হয় যে কিছু নতুনত্ব থাকবে, সৃজনশীলতা, কিছু একটা অন্যরকম জিনিস নিয়ে আসবে ছবির মধ্যে দিয়ে, সেটা বেশি ভালো? মানে সেটা দেখে ছবি আঁকাই মনে হোক না কেন, কিন্তু সেটা বেশি ভালো, নাকি এটা বেশি ভালো, নাকি দুটোই ভালো? আপনি যেটা কোশ্চেন করলেন, দুটো ভিন্ন ধরনের কোশ্চেন, দুটোর আলাদা তাৎপর্য রয়েছে। যদি বলি রিয়ালিস্টিক বলে নেচারালিস্টিক, রিয়ালিস্টিক কথাটা এসছে কিন্তু নেচারালিস্টিক থেকে। নেচারে আমরা যা দেখি সেটাকে যদি আমরা হুবহু তুলে ধরি, সেটাকে তখন বলি রিয়ালিস্টিক। কিন্তু সে রিয়ালিস্টিক আসলো কোথা থেকে? নেচার থেকে, নেচারালিস্টিক থেকে। তাহলে আর একটা হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। আমি নেচারালিস্টিকটাকে ভাঙতে পারি ফর্মে, ভাঙলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট দিতে পারি। এবারে এখন আপনি যে কোশ্চেনটা করলেন, তাহলে এই যে যে রিয়ালিস্টিক কাজটা, সেটাকে আমি অন্য কিছুকে দিতে পারি না, সৃজনশীলতার মধ্যে আনতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু তখন আর সেটা রিয়ালিস্টিক থাকে না, তখন সেটা অ্যাবস্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, তো মানে আমার মনে হয় সত্যি, মানে এটা প্রশংসার যোগ্য যে এক একজন এমন ছবি একে দেখলে মনে হয় ফটো তোলাই, কিন্তু আমার মনে হয় সেটা তো একটা টেকনিক্যাল ব্যাপার, সেখানে কনসেপ্ট কি থাকছে, মানে আমি বলতে চাইছি যে ছবি আঁকাটা যেন এমন হবে যে এমন একটা চিন্তা বেরিয়ে আসবে সেখান থেকে যে দেখে প্রশ্ন জাগবে মনে। আমি যখন দেখছি ছবিটা ফটোর মতনই লাগছে, তখন প্রশংসা করতে ইচ্ছা করে, প্রশ্ন করতে ইচ্ছা করে না যে এটা কেন এঁকেছে, কেন এঁকেছে। তো আমার মনে হয় ছবিটা কি সেই জায়গা থেকে হওয়া উচিত নয় এরকম? যেমন আপনি এই যে ভাঙা ভাঁড় গুলো এঁকেছেন, ওটা দেখে তো মনে প্রশ্ন জাগবেই, কেন হচ্ছে? তো আমি বললাম, তখনই বললাম, আপনি যখন আমায় জিজ্ঞাসা করেছিলেন, তো রাস্তায় দেখলাম যে একটা জায়গায় কিছু চায়ের ভাঁড় পড়ে আছে। তো আমি কিছুক্ষণ ভাবলাম, আমি অত চায়ের নেশা আমার নেই, আমি চা খাই না, তবুও আমি ক্লাস করে ফিরছিলাম, তখন দেখি একটা ডাস্টবিনের মধ্যে কিছু চা এর ভাঁড় আর প্লাস্টিক পড়ে আছে, একটা বোতল। তো আমি ভাবলাম এটা একটা সোশ্যাল মেসেজও হতে পারে, সেই ভেবে আমার এই কনসেপ্টে কাজ করা। সোশ্যাল মেসেজ হচ্ছে এরকমই, আজকে মাটির গুরুত্বটা হারিয়ে যাচ্ছে, প্লাস্টিকের গুরুত্বটা বাড়ছে ধীরে ধীরে, সেই জন্য প্লাস্টিক আর ভাতটাকে আমি এক জায়গায় রেখেছি। তাহলে কোনটা উচিত, আমরা প্লাস্টিকটাকে নেব
নাকি মাটিটাকে তুলে নেব। আরেকটা রয়েছে, এই যতক্ষণ আমাদের ওই ভাঁড়ের মধ্যে চা থাকে সেটা কি হয়, ততক্ষণ ভাঁড়টার ভ্যালু থাকে। অর্থাৎ আমরা যখন 5 জন বন্ধু একটা জায়গায় থাকি তখন আমাদের মধ্যে সেই ক্ষণিকের মধ্যে সম্পর্কটা আছে। যখন আমরা ওখান থেকে চলে যাই সেই সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যায়। তো আমরা চাই সে চায়ের ভাঁড়ে চা না থাকুক কিন্তু ভাঁড়টার ভ্যালু আছে। অর্থাৎ আমাকে কেউ হেল্প করুক আর না করুক, সে আমার ফ্রেন্ড, সে আমার বন্ধু, সে সমাজের একটি মানুষ, আমার দায়বদ্ধ তার পাশে থাকা বিপদে। এটাই একজন শিল্পী নয়, একজন মানুষ হিসেবে এটা থাকা উচিত আমরা প্রত্যেকের তরে। অর্থাৎ আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের দায়বদ্ধ আছে বিপদে হোক ভালোবেসে হোক মানুষের পাশে সর্বক্ষণ থাকা, শুধু প্রয়োজনে না, প্রয়োজনের বাইরে গিয়েও মানুষের পাশে থাকা। আচ্ছা, এই যে আপনি এত কথা বললেন একটা ছবির পেছনে, তো আমার মনে হয় ছবি আঁকা শেখানোর সময় টেকনিক্যাল দিকগুলো থেকে এগুলো বেশি গুরুত্বপূর্ণ নয় কি? মানে এগুলো ছেলে মেয়েদের মধ্যে পাই না আমি। সবাই ওই বলে অ্যাক্রিলিক, তারপরে মানে যা যা হয় আর কি, মানে এগুলো আমি ঠিক জানি না শব্দগুলো, এই শব্দগুলো বেশি শুনে থাকি আর কি। দেখুন, এক একজনের চিন্তাধারা এক এক রকম। যেমন যারা খেলাধুলা করে স্পোর্টসম্যান, আজকে যদি আপনি সচিন তেন্ডুলকরকে কোশ্চেন করেন যে মাস্টার ব্লাস্টার বলা হয়, উনি একরকম ক্রিকেট সম্বন্ধে ব্যাখ্যা করবেন। আপনি যদি এখন বিরাট কোহলিকে প্রশ্ন করেন, উনিও কিন্তু উনার অভিজ্ঞতা, উনার এক্সপ্রেশন থেকে উনি একরকম কথা বলবেন। তাহলে ভিন্ন মানুষ, আমাদের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য বা তার তাৎপর্যটা তো কি সেটা একজন স্পোর্টসম্যান হিসেবে বলা যেমন উচিত, তেমনি শিল্প নিয়ে যারা চর্চা করে, শিল্প ভালোবাসে, তাই শিল্পের গুরুত্ব কতটা সেটা কিন্তু একজন শিল্পী হিসেবে সে ব্যাখ্যা করা উচিত। এবং ছাত্রছাত্রী যারা আঁকা শেখাচ্ছে, আমি একটা কথাই বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, যারা আঁকা শেখাচ্ছে শুধু ছবি দিয়ে দিলাম তারা দেখে দেখে আঁকলো এটা নয়। যদি একটা ছেলে মেয়েকে ভালো শিল্প সম্বন্ধে তাদের যদি আমরা ডেপথ আনতে চাই, তাহলে থিওরিটিক্যাল নয়, অর্থাৎ এই ছবিটা কেন আঁকবো বা সেই তার ইতিহাস কি, তার হিস্ট্রি কি, সেই সম্বন্ধে তাকে বলতে হবে, তবে সে ছবির প্রতি ভালোবাসা পাবে। ছবি কথা বলতে হবে। ছবির মধ্যে যদি প্রাণ না থাকে, আমরা ছবি আঁকি কেন? যে ছবি, তাহলে তো মানুষ তো ছবি হলে কেন আসবে? সেই ছবির মধ্যে যেন প্রাণ থাকে। এমন নয় আমি এক্সিবিশনে ছবি দেবো মানে দায়বদ্ধভাবে একটা কাজ করে ফর্মালিটি মেনটেন করলাম, সেটা না। আমার মধ্যে ওটা 100% থাকতে হবে, আমার সমস্ত ভালোবাসা ওর মধ্যে উজাড় করে দিতে হবে, তবে সেই কাজটা প্রাণ পাবে। এইখানেই যেমন এটা দেখা যাচ্ছে, এটা কার করা যদিও আমি জানি না, কোনো একজন বড় শিল্পীরই হবে। এখানেও যে এখন মানে চারটে মাথা, মানে চারটে মানুষ বোঝা যাচ্ছে, এই চারটে মানুষকে একটা অন্যরকম ভাবে করেছে। তো এটাও তো মানে যারা শেখে বা তাদের কিছু চিন্তা ভাবনা এটার থেকে মধ্যে আসে কি নিশ্চয়ই। রয়েছে সেটা কিন্তু সেই শিল্পী যদি এখানে না থাকে, তো যদি কেউ এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে এর মধ্যে কি রয়েছে, নির্দিষ্ট ভাবে এটার কথাই বলছি না, আমি বলছি এটা তো একটা বিমূর্ত ভাবে মানুষ, চারটে মানুষ আন্দাজ করা হয়েছে, কারণ চারটে মাথা দেখা যাচ্ছে, চারটে মানুষ বোঝা যাচ্ছে, মানে চারজনের কাঁধ বোঝা যাচ্ছে। তো দেহগুলো আলাদা করে বোঝা যাচ্ছে না, পা গুলো মোটামুটি একটা রয়েছে, হাত মোটামুটি একটা গঠন রয়েছে। আচ্ছা, মানে আমি বলতে চাইছিলাম যে এই যে চিন্তা ভাবনা গুলো, এগুলো কি শেখার মাধ্যমে আসতে পারে, মানে নাকি এগুলো নিজস্ব ভাবনা থেকেই হতে পারে? অবশ্যই যদি কেউ ভালোবেসে শেখার চেষ্টা করে, আমি বলবো অবশ্যই শিল্পকে যদি ভালোবাসে তার চিন্তাধারা আগামী দিনে উন্নত থেকে উন্নততর হবে। অর্থাৎ একটা শিল্পী যখন ছবি নিয়ে কাজ করে সে অনেক ভাবনা চিন্তা নিয়ে করে। তো এইভাবে প্রত্যেকটা শিল্পী যিনি এই কাজটা করেছেন নিশ্চয়ই তিনি এই কাজটা নিয়ে অনেক ভেবেছেন, তারপরে গিয়ে সৃষ্টি করেছে। তো অবশ্যই আজকে যারা ছবি আঁকছে আমি বলবো তারা যদি এটা ভেবে ছবি আঁকে তাহলে তাদের কাজের কিন্তু অনেক ডেভেলপ হবে। যে আমি ছবি আঁকছি মানে নয় বাবা ভর্তি করে দিয়েছে, মা ভর্তি করে দিয়েছে, ছবি আঁকছে সবাই, আমি আঁকছি, এটা নয়। তো আমি কেন আঁকবো, আমি কেন শিল্পী হতে চাই, সেই কোশ্চেনটা নিজেকে প্রশ্ন করতে হবে। তাহলে সে তার উত্তরটা আস্তে আস্তে খোঁজার চেষ্টা করবে। যদি সে উত্তর সে নিজে না খুঁজে পায় তাহলে তার যে শিক্ষাগুরু আছে তার কাছে সে জিজ্ঞাসাটা করা উচিত, নিশ্চয়ই উনি বুঝিয়ে বলবেন। এই ক্ষেত্রে শিক্ষাগুরু প্রসঙ্গেই আমি জিজ্ঞেস করবো, মানে শিক্ষাগুরুদের ভূমিকা কতটা বা কিরকম হওয়া উচিত, তাদেরকে আপনি কি বলবেন? আমি শুধু একজন আর্ট শিল্পী বা শিক্ষক হিসেবে এটাই বলবো, আমি আমার কনসেপ্ট থেকে বলছি। আমি তো সবার কথা বলতে পারবো না, তবে যারা যে সকল শ্রদ্ধেয় শিল্পী বা যারা এখন নতুন প্রজন্মের শিল্পী রয়েছেন, যারা ছাত্রছাত্রী আঁকা শেখান, তাদের একটা কথা বলবো যে ছাত্রছাত্রীদের শেখানোর মানে শুধু এটা নয় যে রং তুলি পেন্সিল দিয়ে কিছু খাতায় বা ক্যানভাসে ছবি আঁকা বা মাটি নিয়ে কিছু স্কালচার করা। তো তার মধ্যে সে শিল্প
কি শিল্প নিয়ে কি হতে পারে, আগামী দিনে শিল্পের ভবিষ্যৎ কি, বা কেন সৃজনশীলতা কি, সেই সম্বন্ধে তাদের বোঝাতে হবে। তবে গিয়ে তারা কিন্তু ভালোবাসা বা আগ্রহটা তাদের জন্মাবে। আচ্ছা, এবার একটা কথিত জিনিস ছোটবেলা থেকে শুনে এসেছি, যাদের দ্বারা কিছু হয় না তারা আঁকতে চলে যায়। তো এবার কথাটা হচ্ছে, অন্যান্য অনার্স কোর্স মোটামুটি 3 বছরের হয়, আর ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বোধহয় 4 বছরের আঁকাটা, 4 বছরের তো বোধহয় নাকি। একাডেমিতে বিএফটা যেটা হ্যাঁ, ব্যাচেলর অফ ফাইন আর্টস, ওটা হ্যাঁ। 4 বছরই। তাহলে সেইখানেই মানে সেই ক্ষেত্রেই বলতে গেলে, যেটাও ইংরেজি অনার্স করতে গেলে তো 3 বছরের মধ্যে হয়, অন্যান্য যাই হোক মানে মোটামুটি 3 বছরের বেশিরভাগই। সেই জায়গায় আঁকাটা 4 বছরে, তার মানে সেটা বেশি কিছু আছে, আরো বেশি গুরুত্বপূর্ণ, মানে আরো বেশি জানার কিছু আছে, তবেই 4টে বছর দেওয়া হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনেই সব। আমি বলছি এটা আর কি। তো মানে এখানে আমি বলতে চাইছি মানে কি অতিরিক্ত আছে, এবং লোককে বোঝানো যে যে এটা 4 বছর ছেলে শেষ খেলা করা যায়, নয়। ছেলে খেলার নয়। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো, শিল্পের শুরু আছে, শেষ নেই। এক আচ্ছা। কথায় যদি বলি, শিল্পের শুরু আছে, হুম। শেষ নেই। অর্থাৎ এটা সে অনন্ত অসীমের মতো, আমরা আকাশকে ছুঁতে যত যাব আকাশ তত দূরে চলে যাবে। আচ্ছা, এখানে তো ধরুন 4 বছর ধরে শেখাচ্ছে, আমার ঘুরে ফিরে সেই আবার ওই প্রশ্নটাই আসছে। তারপরেও কেন ছেলে মেয়েদের এই বোধটা থাকে না, যে আমি যখন জিজ্ঞাসা করি যে এমএফএ করছে, সে পর্যন্ত বলে জানি না, মানে ওটা আমার বন্ধু করেছে, ওটা আমি বলতে পারবো না কি করেছে। কেন এই উত্তরটা কেন আমি পাই? কথাটা এরকম, আমি রাস্তায় বেরিয়েছি, কেউ যদি আমার জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে, আমি জানি না, এটা কিন্তু সদুত্তর হলো না। হ্যাঁ, নিশ্চয়ই তো আমার উদ্দেশ্য আছে, আমি স্টেশনে যাব, নাকি আমি সিনেমা দেখতে যাব, নাকি আমি মাঠে যাব খেলতে। তাহলে নিশ্চয়ই, বা আমি স্কুলে যাব না আমি কলেজে যাব, আমার তো উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি। তার মানে যারা ছবি আঁকছে, যারা শিল্প চর্চা করছে, তার তো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ। সে যদি বলে আমার কোনো উদ্দেশ্য নেই, আমি জানি না, সেক্ষেত্রে আমার এখানে কিছু, আমি একজন শিল্পী হিসেবে বলবো না, আমার উদ্দেশ্য আছে, এইটা এটুকু কি বলবো। মানে ধরুন আগেও কি এরকম ছিল, নাকি আস্তে আস্তে কোথাও একটা অবনতি ঘটছে, কোথাও একটা ঘাটতি তৈরি হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে হোক? অর্থাৎ একটা বলবো, এখন শো অফ হয়ে গেছে। যে একটা সময় ছিল যখন সোশ্যাল মিডিয়া আসেনি, মানুষ দেখানোর সুযোগটা পেত না, এখন সেই প্ল্যাটফর্মটা হাতের কাছে এসে যাওয়াতে মানুষ ভালো কি খারাপ সেটা মূল্যায়ন করছে না, যা করছে সেটাকে শো অফ করার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু শো অফের জায়গাটা এখন বেশি এসে গেছে। এখন তো সত্যি কথা বলতে কি বলবো, মানুষের থেকে এআই বেশি বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। আমি মানুষের সাথে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে সে এমন উল্টোপাল্টা উত্তর দেয়, বা হয়তো শোনেও না। সেটাই যদি আমি এআই কে বলি, সে এমন এত ভালোভাবে উত্তর দেয়, মানে মনে মনে হয় এর থেকে ভালো বন্ধু বোধহয় কেউ নেই। একটা ছবি যদি আমি ফটো তুলে চ্যাট জিপিটি কে দিই, সে সেই ছবিটা কি সুন্দর একটা ব্যাখ্যা করে দেয়। অথবা চ্যাট জিপিটি কে বলি যে আমার না এরকম একটা কল্পনা, একটা গ্রামের দৃশ্য হোক বা একটা কি মানুষের দৃশ্য বলছি? হোক। হ্যাঁ। তো মানে চ্যাট জিপিটি কিছু একটা আঁকতে বললে চ্যাট জিপিটি সেটা এঁকেও দেয়। যদি বলি যে আঁকা ছবির মতন, তো সেটা সেই রকম করে দেয় এবং সেটা ব্যাখ্যাও করে দেয়। সেটাকে নিয়ে কবিতা লিখতে বললে কবিতাও লিখে দেয়। তো এআই কি, আপনার কি মনে হয় এআই কি মানুষের থেকে বেশি বড় শিল্পী হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা? না, বিষয়টা হচ্ছে, আমরা যখন নতুন কিছু আসে আমাদের কাছে, হ্যাঁ, সেটাতেই আমরা সবাই কিন্তু মজে যাই। এগিয়ে আসে। যখন নতুন কিছু আসে, হুম, তখন কিন্তু আমরা ওটা নিয়ে একটু বেশি মাতামাতি করি। যেমন আমি যদি এখন বলি যে এখনো কিন্তু মানুষ সেই হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের কিন্তু গান শোনে। হুম, এখন নতুন অনেক শিল্পী এসেছে, কিন্তু মানুষ কিন্তু 8 থেকে 80 সেই কিন্তু পুরোনো দিনের স্বর্ণযুগের গান শোনে। তেমনি যতই এআই আসুক, শিল্পের একটা তাৎপর্য রয়েছে। কারণ শিল্প, এআই হয়তো একটা ছবিকে অনেক রকম ভাবে সে রূপ দিতে পারবে, কিন্তু প্রাণ দিতে পারবে না। যেটা একমাত্র আঁকার মধ্য দিয়ে, যে শিল্পীরা যে ক্যানভাস হোক কিংবা পেপারের যে ছবিটা শিল্পীরা আঁকে, তার মধ্যে একটা প্রাণ থাকে। তাই আঁকার গুরুত্ব এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যতই এআই আসুক। আহ, একজন লেখালেখি করে, মানে গল্প টল্প কবিতা টবিতা লেখে। তো তার সাথে আমার একটুখানি, আমি তাকে বলছিলাম না এআই দিয়ে না ভালো কবিতা লেখা যায়, বলছে কখনো হতে পারে না, এটা রোবোটিক লাগেই লাগে। এবার আমি তাকে 3টে কবিতা দেখিয়েছি, 3টে এআই দিয়েই লেখা ছিল, আমিই লিখিয়েছিলাম। সে লিখে বলেছে, দেখে বলেছে, পড়েছে পুরোটা, বাংলাতেই ছিল, খুব প্রশংসা করেছে। আমি তারপরে দেখালাম, এবার ওটা তো হোয়াটসঅ্যাপে কপি পেস্ট করে তারপরে ওনাকে দেখিয়েছি, তারপরে এআইটা খুলে দেখালাম যে দেখুন এটা আমি এআই কে এই প্রম্পট দিয়েছি আর এআই এটা করে দিয়েছে। তখন সে বলছে এআই কে জিজ্ঞাসা করো তো, এ যদি এরম লিখে দেয় তাহলে আমাদের মানে খাওয়া দাওয়ার মানে আমাদের পেশার কি হবে? তো মানে
এখন যা আমি দেখছি, বিশেষজ্ঞদেরও দেখিয়ে জিজ্ঞাসা করেছি, এআই তো আঁকা ছবিও তো করে দেয়, মানে দেখতে আঁকা ছবির মতন। এবার সে তো তুলিতে রঙের যে এগুলো খেগুলো ব্যাপার, সেগুলো তো হবে না, সে তো প্রিন্ট করলে যা আর কি, মানে যাই হোক, মানে ওটাই বললাম, দেখতে হ্যাঁ। সুন্দর হবে কিন্তু ওর মধ্যে প্রাণ থাকবে না। কারণ এআই থেকে আঁকা ছবির মধ্যে একটা প্রাণ আছে। সেটাই হচ্ছে যে পার্থক্য যদি আমরা করতে চাই বা হ্যাঁ। মূল্যায়ন করতে চাই, তো আঁকা ছবি তার একটা তাৎপর্য ছিল, এখনো আছে, থাকবে, আচ্ছা, এটা সারা জীবনই থাকবে। এবং মানে আমি যদি কনসেপ্টের দিক দিয়ে বলি, মানে যেমন যে বার্তা যেটা আপনি বললেন, ছবির পিছনে যে একটা বার্তা, সেটা তো গুরুত্বপূর্ণ বেশ। তো অবশ্যই। সেটা তো এআইও একরকম, মানে এআই কে বললে কিন্তু সেরকম একটা ছবি বানিয়েও দেয়, এবং সেটা কেন বানিয়েছে সেটা এআই বলেও দেয়, যেটা মানুষ অনেকে করতে পারে না। অনেকে তো করেই, ঠিক আছে, অনেকে করতে পারে না। তো কিছু ক্ষেত্রে কি বলা যায় যে মানে কিছু মানুষের তুলনায় এআই এখন বেশি বোদ্ধা হয়েছে, এগিয়ে গেছে কি পিছিয়ে গেছে বলবো না, বেশি বোদ্ধা হয়েছে, হ্যাঁ, সেটা একদম সেনসিটিভ বেশি। আপনার কথাই আমি বলবো। আপনার প্রশ্নের উত্তরে, এআই হচ্ছে আমাদের কিন্তু যে আহ, নিজস্ব চিন্তাধারা, সে চিন্তাধারাটাকে গ্রাস করছে আস্তে আস্তে। কিন্তু যদি আমরা সেই তার থেকে বেরোতে চাই, তাহলে আমাদের কিন্তু সেটা থেকে অনেকটা ওই এআই নিয়ে যদি আমরা মাতামাতি করি, তাহলে আমাদের নিজস্ব চিন্তাধারাটা কিন্তু হারিয়ে যাবে। আচ্ছা। এখন কম্পিউটার এসে গেছে, হুম। তো আগে আমরা যখন পড়াশোনা করতাম, একটা আপনি চিঠি, পেন দিয়ে যদি একটা চিঠি লেখেন, হুম। দেখবেন আপনি অনেক কিছু ওয়ার্ড ভাবছেন। হুম। কিন্তু যখন আপনি কম্পিউটারে লিখছেন, আপনি কিন্তু ভাবছেন না, শুধু টাইপ করছেন। হুম। সেই জন্য যে এআই যতই আসুক না কেন, হয়তো আমাদের কিছু ক্ষণিকের জন্য একটা চিন্তা শক্তিকে গ্রাস করছে, কিন্তু এআই কখনো আমাদের ওই প্রাণটা দিতে পারবে না। যে শিল্পের মধ্যে যে প্রাণটা আছে, সেটা এআই কখনো দিতে পারবে না। এটা ঠিক আছে, অনেক আলোচনা হলো।